আমি বললাম হ্যালো সুমিতা। ওই পাশ থেকে কান্নার আওয়াজ। এটা শুনে যেন আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, কেননা এই মানুষটাকে তো আমি ভালোবেসে ফেলছিলাম, আর সেই মানুষটা কিনা আমার জন্যই কান্না করছে। ভালোবাসার মানুষের কান্না কে বা সহ্য করতে পারে। আমি বললাম হ্যালো সুমিতা, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? সুমিতা বলল, তুমি আমাকে ঠকিয়ে এখন বলছো কি হয়েছে আমার। আমি বললাম প্লিজ সুমিতা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। সুমিতা বলল, কি বুঝবো তোমাকে? তোমাকে নিয়ে আমার কতই না স্বপ্ন, কতই না আশা ছিল, কতই না ভালোবাসছিলাম আমি তোমাকে। এর প্রতিদান তুমি এভাবে দিলে আমাকে, আমাকে ঠকিয়ে, আমাকে কাঁদিয়ে। আচ্ছা একটা কথা বলো, মানুষে তো নিষ্ঠুর কিভাবে হয়? আমি বললাম সুমিতা, আমার কথাটা একবার শুনো প্লিজ, আমাকে বিশ্বাস করো। তখন সুমিতা বলল, যে বিশ্বাসঘাতকতা করে তাকে কি হবে আমি বিশ্বাস করব? তুমি আমাকে কথা দিয়েছিলে 3 বছর পর আমাদের বিয়ে, কিন্তু তুমি তার আগে বিয়ে করে নিয়েছো অন্য কাউকে। আমার সাথে তুমি বেইমানি করছো, যার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমার কোনো ক্ষমা নেই। আজ থেকে আমার সাথে তুমি কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তুমি একটা প্রতারক। বেশি কিছু বলতে চাই না, জানি তুমি তোমার বউকে নিয়ে ভালোই আছো, তুমি সুখে থাকো। আমি বললাম সুমিতা, তুমি আমার কথা একবার শোনো প্লিজ। এটা বলতেই সুমিতা লাইন কেটে দিল। আমি আবারও তাকে কল ব্যাক করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। আমি জানতাম সুমিতা আমাকে ভুল বুঝবে। কি করি এখন? আমি জানি আমি সুমিতাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তাকে ঠকিয়েছি। সে তো আমাকে কথা শোনাবেই। সে তো জানে না আমি একজন পরিস্থিতির শিকার। নিয়তি এই নিষ্ঠুর খেলার মধ্যে আমি হেরে গেছি। 15 বছর আগে আমার জীবনটা কতই না সুন্দর ছিল, কেন যে 15 বছর পর আবার ফিরলাম নিজ এলাকায়। ফোনে অনেকবার ট্রাই করলাম, তার ফোন বারবার বন্ধ বলছে। কি করে বুঝাবো ওকে? হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করতেই ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠ বেশি আসলো। আমি বললাম হ্যালো কে। অপরিচিত নাম্বার থেকে বলল, তুই কোথায় এখন? আমি বললাম পুকুর পাড়ে বসে আছি, কিন্তু আপনি কে? ওই পাশ থেকে আবারও বলল, তুই বাসায় আয়, তারপর তোকে বুঝাবো আমি কে। বুঝতে আর বাকি রইল না, এটা নিলাম। তাই তো রেগে কথা বলছে। আমি বললাম আমি আসছি। তখন নীলা বলল, তাড়াতাড়ি আয় হাদারাম। তারপর বাসায় গেলাম। মা বলল, সকালে কোথায় গেলি? তুই জানিস না আজ অনেক মেহমান আসবে বাসায়, কতই না কাজ পড়ে আছে। যা নিজের রুমে যা, গিয়ে দেখ বৌমা কি করছে। আমি বললাম আচ্ছা। রুমে যেতেই দেখলাম নীলা শাড়ি পরছে, কিন্তু পাচ্ছে না। সে আমাকে দেখেই বলতে লাগলো, ওই ছোট লোকের বাচ্চা, তুই দরজায় নখ দিয়ে রুমে ঢুকলি না কেন? দরজায় যে নখ দিয়ে ঢুকতে হয়, তোকে কি শিখাতে হবে পিসি কোথাকার? আমি বললাম সরি, বুঝতে পারিনি, আমি চলে যাচ্ছি, আপনি শাড়ি পরে নেন। নীলা বলল, ওই পিসি কই যাস, এদিকে আয়। আমি বললাম হ্যাঁ বলুন কি লাগবে। নীলা বলল, আমাকে একটু শাড়িটা পরিয়ে দে না, আমি পাচ্ছি না। আমি বললাম ও আচ্ছা, তাহলে দিচ্ছি দেন। এত বড় হয়ে গেছেন এখনো শাড়ি পরা শিখেন নাই। নীলা বলল, তুই আছিস কি জন্য? তুই আমাকে শিখিয়ে দিবি। আমি বললাম আমি যেদিন থাকবো না তখন কে শিখিয়ে দেবে? নীলা বলল, দেখা যাবে, চুপ করে তাড়াতাড়ি ঠিক করে শাড়িটা পরিয়ে দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার কুচিটা ঢুকিয়ে দিন। নীলা বলল, দে। আমি বললাম হয়ে গেছে এবার। নীলা বলল, এই পাঞ্জাবিটা পরে নিচে চল। আমি বললাম ওকে। তারপর রেডি হয়ে নিচে গেলাম। সবাই এসেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তারা আমার বউকে দেখে অনেক খুশি, দেখতে অনেক সুন্দর, তাই সবাই নাম করছে আমি নাকি ভালো একটা বউ পাইছি, ইত্যাদি ইত্যাদি। নীলা সবার সামনে গিয়ে ভালো ব্যবহার করলেও আমি বুঝতে পারছি আগুনে সে পুড়ে যাচ্ছে। তারপর সকালে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। কিছুক্ষণ পর নীলাও রুমে আসলো। নীলা বলল, তুই রেডি হয়ে নে। আমি বললাম কেন, আবার কি হলো? নীলা বলল, কেন আবার? আমার বাসা থেকে এখন একজন আসছে আমাদের নিয়ে যেতে, এখন রেডি হ। আমি বললাম ও আচ্ছা। তারপর রেডি হয়ে নিলাম। নীলার দিকে চোখ পড়তেই আটকে গেল। ওয়াও, নীল শাড়িতে ওকে নীলপরীর মতো লাগছে। কোথা থেকে নীলপরি এখানে এসেছে? টানা না তার দুইটা চোখ, দেখতে সেই রকম মাশাল্লাহ। নীলা আমার চাউনি দেখে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আমি চমকে গিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। নীলা বলল, ওই ছোট লোক কি দেখিস? হয়তো হা করে, মনে হয় কোনোদিন মেয়ে দেখিসনি। তুই আমাকে খারাপ নজরে দেখছিলি তাই না? এই বলে আবারও একটা থাপ্পড় মারলো। যদি এভাবে আর তাকাতে দেখি তাহলে তো দুইটা চোখ আমি উপড়ে ফেলবো, ছোট লোক কোথাকার। বলে নিচে চলে গেল। আমি শুধু তাকিয়েছিলাম। তাই বলে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতে পারিনি। তারপর আমি নিচে গেলাম, সবার সাথে ভালো মন্দ কথা বললাম। কিছুক্ষণ পর নীলার বাসার লোকজন সহ রওনা হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। নীলাদের বাসায় যেতে সন্ধ্যা হয়ে গেল। নীলাদের বাসায় চলে আসলাম, সবার সাথে ভালো মন্দ কথা বলে রুমে আসলাম। নীলাও আমার সাথে রুমে আসলো। একবারও কথা হয়নি আমাদের দুইজনের।
আমিও তার সাথে কথা বলার প্রয়োজন মনে করলাম না। তারপর নীলা রুমে এসে বলল, তুই বাহিরে যা, আমি কাপড় চেঞ্জ করব। আমি বললাম, আমার সামনে করলে কি হবে? নীলা বলল, কি বললি তুই লুচ্ছা কোথাকার, যা বলছি বাহিরে। আমি বললাম, আমি আপনার আপন কেউ না? আর কেউ কি তার স্বামীর সাথে এরকম কথা বলে? নীলা তখন আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না, তাও বারবার এক কথা বলিস, ছোট লোকের বাচ্চা। একটা কথা তোর কানে যায় না, তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবি না। তোর এই অধিকারের প্রয়োজন নেই আমার। তোর মতো পিসিকে কখনো আমি মেনে নেব না, বের হ এই রুম থেকে। আমি বললাম, আচ্ছা আমি যাচ্ছি। তারপর বাইরে গেলাম, ভেবেছিলাম শুয়ে একটু রেস্ট নেব, কিন্তু সে কতই না কথা শুনিয়ে দিল। কি যে করি আমি এখন? আমাকে মেনে নেবে না, তাহলে আর জোর করব না, কিন্তু চাচা চাচির কথা হয়তো আমি রাখতে পারবো না। এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। তারপর সোজা উকিলের কাছে গেলাম ডিভোর্সের জন্য। উকিল বলল, বিয়ে 6 মাস ছাড়া ডিভোর্স হবে না। তাই উকিলকে বলে রাখলাম 6 মাস পর পেপারটা রেডি করে রাখতে। তারপর রাতে বাসায় এসে রুমে আসলাম। একটু পর নীলাও আসলো রুমে। আমি বললাম, কই গেছিলি তুই এতক্ষণ? আমি বললাম, আপনি না বললেন বাহিরে যেতে, তাই বাহিরে গেছিলাম। নীলা বলল, ওকে চল খাবার খেয়ে নে। আমি বললাম, আপনি গিয়ে খেয়ে নেন, আমার খিদে নেই। নীলা বলল, রাগ করে লাভ নেই, খেয়ে নেন। আমি বললাম, কারো উপর আমার কোনো রাগ নেই, আপনি গিয়ে খেয়ে নেন। নীলা বলল, তুই না খেয়ে থাকলে ওরা আমাকে বকা শোনাবে, তাই ভালোই ভালোই বলছি চল আমার সাথে খেতে। হঠাৎ নীলার মায়ের ডাক, কই নীলা, জামাইকে নিয়ে তাড়াতাড়ি খেতে আয়, কখন থেকে খাবার টেবিলে বসে আছি। নীলা বলল, আসছি মা। নীলা বলল, ওই শুনতে পাস না, মা আমাদেরকে ডাকছে, চল। আমি বললাম, যাব, তবে এক শর্তে। নীলা বলল, তোর আবার কি শর্ত? আমি বললাম, রাজি তো? নীলা বলল, না। আমি বললাম, তাহলে আমি যাচ্ছি না। নীলা বলল, অনেকটাই রেগে, আচ্ছা বল কি শর্ত? আমি একটা মুচকি হাসি দিলাম আর বললাম, রাজি তো? নীলা বলল, হুঁ রাজি, তাড়াতাড়ি বল। আমি বললাম, আমাকে একটা ইয়ে দিতে হবে। নীলা চোখ রাঙিয়ে বলল, কি ইয়ে? আমি বললাম, আমাকে একটা কিস করতে হবে। নীলা তখন রেগে গেল আর বলল, কি বললি ছোট লোক? আমি বললাম, আপনি কি রাজি হয়েছেন? নীলা রেগে বলল, না, আমি কখনোই পারবো না, তোর মতো ছোট লোককে আমি কিস করতাম। আমি বললাম, তাহলে আপনি কি খেয়ে নেন, যান, আমার ইচ্ছে নেই। নীলা বলল, এরকম করিস না প্লিজ, তুই না গেলে যে আম্মু আমাকে বকা দেবে। আমি বললাম তো আমার শর্ত আছে। নীলা বলল, দেখছি তোর অনেক সাহস বেড়েছে, আমি তোকে কি করে দেখতে থাক। এই বলে নীলা আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু পারলো না। আমি আগেই বুঝে গেছিলাম এমনটা করবে, তাই আমি ওকে একটা টান মারলাম, তাল সামলাতে না পেরে ঠিক আমার উপরে পড়ে গেল আর কিসটাও হয়ে গেল। তারপর নীলা তো রাগে বেগুন হয়ে গেছে। নীলা অনেকটাই রেগে গেল আর বলল, এটা কি হলো? আমি বললাম, আপনি তো পড়ে গেলেন। নীলা বলল, কুত্তা, আমি তোকে ছাড়বো না, আমাকে টান মারলি কেন? কুত্তা, এই বলে মারতে লাগলো। আমি বললাম, উফ লাগছে তো। নীলা বলল, লাগুক, তাতে আমার কি? আমি বললাম, আমি যদি মরে যাই তাহলে কি করবে? নীলা বলল, তুই মরলে আমি বাঁচি, কুত্তা কোথাকার। আমি বললাম, সত্যি কি আমি মারা গেলে আপনি খুব খুশি? নীলা বলল, হ্যাঁ খুশি, তাতে তোর কি? আমি বললাম, আমি আপনার কেউ না? নীলা বলল, না কেউ না, কি ভাবিস নিজেকে? আমি বললাম, আপনি যাই বলেন না কেন, কিসটা কিন্তু দারুণ ছিল, কি মিষ্টি ছিল রে। নীলা বলল, দাঁড়া, তোর মিষ্টি বের করছি কুত্তার বাচ্চা। এটা বলে আবারই যেই না আমাকে মারতে আসবে, তখন বিছানা ছেড়ে এক দূরে রুমের বাইরে। নীলা বলল, ওই দাঁড়া, কই পালাচ্ছিস? এখন তোকে কাছে পাইলে মজা দেখিয়ে ছাড়বো, দাঁড়া বলছি। আমাকে আর কে পাই? আমি গিয়ে খাবার টেবিলে বসে গেছি। তখন নীলার মা বলল, সে কি বাবা, তুমি একা আসলে? নীলা কোথায়? আমি বললাম, ও রুমে আছে, একটু পর আসছে। নীলার মা বলল, ও আচ্ছা, নাও তুমি খাবার খেয়ে নাও, ততক্ষণে ও আসুক। আমি বললাম, তারপর খাওয়া দাওয়া শুরু করে দেওয়ার পর নীলা আসলো। নীলার দিকে তাকাতেই বুঝলাম ও রেগে আছে। আমি মিটমিট করে হাসছি। ও আরো রেগে যায়, মুখ লাল হয়ে গেছে। রাগলে ওকে অনেক ভালো লাগে। নীলার মা বলল, তুই আসছিস, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নে চেয়ারে বস, খাবার দিচ্ছি। নীলা বলল, মা বাবা খেয়েছে? নীলার মা বলল, খেয়েছে, শুয়ে আছে, তোরা খেয়ে নে। নীলা বলল, আচ্ছা। তারপর নীলা আমার দিকে আবারও তাকালো। আমি তাকে চোখ মারলাম। নীলা তো রেগে বেগুন। আমি খাচ্ছি আর মিটমিট করে হাসছি। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে আসলাম। খাওয়া দাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, শ্বশুর বাড়ি বলে কথা। সোফায় না গিয়ে বিছানায় গেলাম। নীলা আসতে দেরি করছে, তাই ঘুমিয়ে গেলাম। প্রায় 20 মিনিট পর
নীলা রুমে এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি, দেখে অনেকটাই রাগ বেড়ে গেল তার। কিন্তু ঘুমন্ত অবস্থায় মানুষটাকে কি জাগানো ঠিক হবে? তাই অনেক ভাবার পর নীলা আমার পাশেই শুয়ে পড়ল। দুই হাত দুরন্ত ফাঁকা রেখে নীলা আমার মাঝখানে বালিশ দিতে ভুলে গেছে। ঘুমের করে নীলা আমার বুককে বালিশ ভেবে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে। আমারও খুব ভালো লাগছিল, তাকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম স্বপ্নের দেশে। তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি তখন ভাবলাম জল না চাইতেই বৃষ্টি এসে হাজির। নীলার ঘুমন্ত সুন্দর চেহারা অনেক ভালো লাগছে। এত কাছ থেকে দেখবো কখনো ভাবিনি। এভাবে কি তুমি থাকবে সারা জীবন আমার পাশে? কথা দিলাম আমি ছেড়ে যাব না কোথাও। তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি, কিন্তু তোমার এই আচরণ আমাকে খুব কষ্ট দিচ্ছে নিলাম। কেন আমি মেনে নিতে পারছি না তোমার এই কষ্টগুলো? আমার সাথে কেন এমন কষ্ট? আমি কি সত্যি তোমার কেউ না? আমি কি এতটাই খারাপ মানুষ যে কিনা তোমার কাছে এতটা অসহ্য? যদি তোমার ভালো না লাগে তাহলে আমি চলে যাব অনেক দূরে, যেখানে চলে যাওয়ার পর তুমি অনেকটাই সুখী হবে। আর আমি তো সেটাই চাইবো, তুমি ভালো থাকো, সুখে থাকো। মন ভরে তার দিকে তাকিয়ে ভাবছিলাম। তারপর নীলাকে একটু ভালোভাবে জড়িয়ে ঘুমানোর বান্দরে শক্ত করে বুকের সাথে লেপ্টে শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি জাগার পর আমার কি হবে। একটু পর নীলার ঘুম ভেঙে গেল, দেখলো আমার বুকে মাথা রেখে শুয়ে আছে অনেক আরামে। তারপর আমার দিকে তাকালো, দেখলো আমি ঘুমিয়ে আছি। নীলা মুচকি একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি তখনই আবার ঘুমিয়ে গেছিলাম, যার জন্য বুঝতে পারিনি নীলা উঠে গেছে। হঠাৎ পানির ছিটায় আমার ঘুম উধাও হয়ে গেল। তাকিয়ে দেখি নিলাম দাঁড়িয়ে ভেজা চুল যাচ্ছে, সেই পানি আমার মুখে পড়ছে। আমি বললাম এ কি করছেন? আমি তো ভিজে গেলাম। নীলা বলল উঠছিস না কেন? কখন থেকে ডাকছি তোকে। আমি বললাম ভালো করে তো বলতে পারেন, এভাবে কেউ ভিজিয়ে দেয়? নীলা বলল সামান্য চুলের পানি পড়ছে, আর তুই এত কথা বলছিস, দাঁড়া বালতিটা নিয়ে আসি। আমি বললাম এই না না না, আনতে হবে না, আমি উঠে বসছি। আর আপনি কি জানেন আপনাকে ভেজা চুলে অনেক সুন্দর লাগছে। উম্মা বেবি। এটা বলার পর যদি সেখানে দাঁড়িয়ে থাকে আমাকে আস্ত রাখবে না, তাই মারলাম এক দৌড়ে ওয়াশরুমে। নীলা বলল ওই রুচ্চা বাদর হনুমান, ইন্দুর বাতারি, তেলা পোকা ছোট লোকের বাচ্চা, দরজা খুলছি না দেখে নীলা আবারও বললাম অনেকটাই রেগে, বের হয়ে আসলি না তো ঠিক আছে, কতক্ষণ ভিতরে থাকিস সেটা দেখবো, বাহিরে তো তোকে আসতেই হবে কুত্তা, তারপর তোর মজা বোঝাবো পিচ্ছি কোথাকার। আমি তো একদম শেষ, আমার কি হবে সেটা আমি নিজেও জানি না। নিজের কপালে নিজেই কুড়াল মারলাম। তারপর তখন দরজা আস্তে আস্তে খুলে দেখলাম রুমে কেউ নেই। তাহলে নীলা চলে গেছে নাকি লুকিয়ে আছে? ভালো করে দেখলাম কোথাও নেই। আচ্ছা ঝাক বাবা, বাঁচলাম। এখন বের হয়ে তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে নেই। তারপর যেই না কাপড় চেঞ্জ করতে যাব ঠিক সে সময় কোথা থেকে যেন পেতনি এসে হাজির। দেখলাম নীলা আমাকে দেখা মাত্রই নীলার সাথে সাথে তার চোখ মুখ বন্ধ করে জোরে একটা চিৎকার দেবে। সেই সময় আমি ওর কাছে গিয়ে যা করলাম তা শুনতে হলে একটু অপেক্ষা করেন পরের পার্টের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।